আসসালামু আলাইকুম। কি চমক আসছে লন্ডন থেকে, এই প্রশ্ন এখন অনেকের মনে। তার কারণটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি বৈঠক হতে পারে লন্ডনে, সেই গুঞ্জনটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মোটামুটি অনেকখানি নিশ্চিত যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে আগামী 13 জুন শুক্রবার সকালের দিকে লন্ডনে। এবং সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির যে সভাটি ছিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং তিনি এও জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা তার দপ্তরের মাধ্যমে তার সঙ্গে যে যোগাযোগ করা হয়েছিল বৈঠকের জন্য, তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের মাধ্যমেই সব দিনক্ষণ নির্ধারিত হয়েছে। নিঃসন্দেহে এই বৈঠকের উপরে নির্ভর করছে দেশের শুধু আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নয়, সামগ্রিক ভবিষ্যৎই এই বৈঠকের উপর নির্ভর করছে। বিএনপি তার দূরদর্শিতার পরিচয় কতটুকু দিতে পারবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা বিএনপিকে বা তারেক রহমানকে হিপনোটাইজ করে নিজের টাইম ফ্রেমের মধ্যেই বা নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএনপিকে বাগে আনতে পারবে, সেগুলি এখন দেখার বিষয়। কে কাকে কতটুকু ঘায়েল করতে পারেন নিজের অবস্থান থেকে। এবং যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানানো হতে পারে এবং সেখানে তারা অনড় থাকতেও পারেন, তারেক রহমান অনড় থাকতেও পারেন। তবে এসব সম্পর্কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রশ্ন হচ্ছে, তাহলে কি বিএনপি পিছু হচ্ছে? গত 10 মাস ধরে আমরা যে বিএনপির কখনো কখনো তর্জন গর্জন, কখনো শীতল বাক্য, কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অতিমাত্রায় আস্থাশীল হওয়া, তাকে সম্মানের জায়গায় রেখে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া বিএনপির যে বক্তব্যগুলো, সেই জায়গা থেকে আসলেই এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিকে আমরা যদি ফেব্রুয়ারি মেনেও নেওয়া হয়, সেটিকে আমরা বিএনপির জন্য পিছু হটা বলবো কিনা। আমি মনে করি যে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে খুব বেশি পার্থক্য নেই এবং যে উদ্দেশ্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নানান কারণে বিভিন্ন পর্যায়ের এবং আবহাওয়ার দিক থেকে ডিসেম্বরকে বেছে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে ফেব্রুয়ারি একেবারে খারাপ সময় নয়। কিন্তু যদি আমরা এমন প্রশ্ন করি, তারেক রহমানের প্রস্তাবটি ডক্টর ইউনূস মেনে নিলেন, তারপরেও কি তার উপর আস্থা রাখা যায়? এটি আমি বিএনপির যে বক্তব্য, সেই বক্তব্যের সূত্র ধরে বলছি। তার কারণ বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে একাধিকবার বলা হয়েছে এই সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা সেটি বিবেচনা করে দেখার বিষয়। অর্থাৎ সরকারের নিরপেক্ষতা শুধু বিএনপির পক্ষ থেকে নয়, বিভিন্ন মহল থেকেই এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। ধরে নিলাম যে তারেক রহমান যদি ফেব্রুয়ারি প্রস্তাব দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য, ডক্টর ইউনূস মেনে নিলেন, কিন্তু কোন শর্ত দিবেন কিনা, এই জন্য এই শর্তের কথা বলছি। বর্তমান সরকারের অন্যতম মূল উদ্দেশ্য এই মুহূর্তে, এবং এই সরকার যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তা যারা জুলাইয়ের বা আগস্টের আন্দোলনকারী বা জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে নেতারা, তাদের যে মূল লক্ষ্য জুলাই সনদ ঘোষণা করা। যদি জুলাই প্রোক্লেমেশন ঘোষণার টার্গেট তাদের থাকে, সেক্ষেত্রে বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোন শর্তে বেঁধে দিতে পারেন কিনা যে তোমাদেরকে এটি মেনে নিতে হবে। তার কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টো পাল্টা হয়ে যাবে। খুব স্বাভাবিক, নতুন সংবিধান গঠনের কথা আসবে। আবার আমরা দেখলাম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি একদিন আগেই বললেন যে এখন নির্বাচন বা তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবে, স্থানীয় সরকার নির্বাচন করা যায় কিনা। আমার কথা হচ্ছে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে কিনা, স্পষ্ট করে বলি। এবং এই জুলাই প্রোক্লেমেশন যদি ঘোষিত হয়, সেক্ষেত্রে নির্বাচন তো দূরের কথা, দেশের অনেক কিছু বদলে যেতে পারে যা আমরা কল্পনা আনতে পারছি না।
এটাও তো সত্য কথা যে গত ডিসেম্বরে যখন জুলাই প্রোক্লেমেশন বা তারা যে নতুন ঘোষণা দিতে যাচ্ছিল, সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা ইত্যাদি ইত্যাদি, আমরা অনেক কিছু জানি যে সেটি শুধুমাত্র বিএনপির তুমুল আপত্তির কারণে ঠেকেছিল। এখন বিষয় হচ্ছে যে বিএনপি এই পর্যায়ে এসে তার অবস্থানটি সেই জায়গায় রাখতে পারবে কিনা বা রাখার জায়গা আছে কিনা। এখন আমরা এর মধ্যে বেশ কিছু জায়গা দেখেছি বিএনপি নমনীয়তা, বিএনপি হাত ডাক দিয়েছে, অর্জন করেছে, কিন্তু সরকার বুড়ো আঙুল দেখিয়ে গেছে। যদি বলি যে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন বিএনপি পক্ষ থেকে তোলা হয়েছে, তার মূল উদ্দেশ্য বা মূল জায়গাটি হচ্ছে যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদের যে পদত্যাগ দাবি করেছিল তাদের কি সরানো হয়েছে? হয়নি। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেক আগে থেকে শুরু হয়েছে, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যোগাযোগ রয়েছে। ইভেন আমরা দেখলাম গত কয়েকদিন আগে একটি রেস্টুরেন্টে মুখ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করছেন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে তুমুল বিতর্কিত ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তার পদত্যাগ দাবি করেছিলেন বিএনপি নেতারা, সেটি মানা হয়েছে? হয়নি। এই যে নির্বাচনের ঘোষণা দেওয়া হলো এপ্রিলে, বিএনপি সহ যে 52টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে, তাদের কারোর সঙ্গে আলোচনা করা হয়েছে? হয়নি। তো আলোচনা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে, আলোচনা করা হয়েছে আটলান্টিকের ওপাশ থেকে যে অভিযোগগুলো নাজিল হয় যেসব ব্যক্তির পক্ষ থেকে তাদের সঙ্গে। তারপর তারা এই জাতীয় ভাষণ মানে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগেই তারা ডিসক্লোজ করে দিয়েছিল যে কি বলা হতে যাচ্ছে ভাষণে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি, যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা আর কোন রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করতে চায় না। তারা নির্বাচন কমিশন, সরকার কিংবা জনগণের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছিল, সবকিছু মিলিয়ে। কিন্তু সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো বিএনপি কে বুড়ো আঙুল দেখিয়ে, একের পর এক বিএনপি বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে। এর মধ্যে আর একটা ছোট কথা বা ছোট বিষয় আনতে চাই, মানে এত সব জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজি অভিযোগ উঠেছে বিভিন্ন পর্যায়ে নেতাদের বিরুদ্ধে, তারেক রহমান কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। না পেরে তিনি প্রশাসনের সহায়তা চেয়েছেন, প্রশাসনকে তাদেরকে আটক করার কথা বলেছেন, কিন্তু প্রশাসন বা সরকার তাদেরকে আটক করছে না। কেন? কারণটি হচ্ছে যে বিএনপি ইমেজ নষ্ট করা, এটা এখন ওপেন সিক্রেট। বিএনপি যে বিপদে পড়তে যাচ্ছে তার নমুনা বিএনপি বুঝতে মানে কতটা উপলব্ধি করতে পারছে আমরা জানি না। এবং 21শে মে সেনা প্রধানের বক্তব্যের পর, করিডর, বন্দর, নির্বাচন ইস্যু কথা বলার পরে যখন সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেল, আমরা পদত্যাগ নাটক দেখলাম, তখন বিএনপিকে ডেকে মোটামুটি নিজের অবস্থানটা আবার শক্ত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপিকে ব্যবহার করে। এবং এর মধ্যে দিয়ে অনেক ধরনের প্রশ্ন হয়েছে বিএনপি সম্পর্কে, যে কেন বিএনপি তার কঠোর অবস্থানটি বজায় রাখতে পারল না, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়টা আদায় করতে পারল না, অথচ তাদেরকে ডক্টর ইউনূস ব্যবহার করলেন। এরকম অনেক বিষয় থেকে এটুকু বলা যায় যে বিএনপিকে সরকার ব্যবহার করছে, ট্রাপে ফেলছে বারবার। অনুধাবন করা না করা এটি একান্ত বিএনপি বিষয়। এবং আরো একটি বিষয় এর সাথে উল্লেখ করতেই হয়, আওয়ামী লীগ সরকার এবার শেখ হাসিনার চাটুকার দালাল সাংবাদিক হিসেবে আমরা যাদেরকে চিহ্নিত করেছি, যে গণতন্ত্রের কবর রচনা করতে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করতে এই সাংবাদিকরা দালালি করেছেন, এই ধরনের এক শ্রেণীর সাংবাদিক এর মধ্যে ডক্টর ইউনূসের আশপাশে ঘিরে গেছেন, আর ডক্টর ইউনূস কাছে ঠেকেছেন, বা তারা ডক্টর ইউনূসের চাটুকারিতা করে নানান ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন, নানান ধরনের পদ পদবীর মধ্যে নিয়ে নিয়েছে। আমরা দেখেছি তাদের কারো কারো পক্ষ থেকে এখন বিএনপি জয়গান গাওয়া হচ্ছে বিএনপিকে কনভিন্স করার জন্য। বিএনপি দূরদর্শী সম্পন্ন রাজনৈতিক দল, বিএনপি কতটা দূরদর্শী সম্পন্ন রাজনৈতিক দল তা আগামীতে অচিরেই বোঝা যাবে। এবং এপ্রিলে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের বিরোধিতা যারা করছেন, বুঝতে হবে তারা ফ্যাসিস্ট শক্তির অনুসারী বা ফ্যাসিস্টদের ক্ষমতা আনতে চায়, অর্থাৎ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। কি অদ্ভুত কথা, কথায় কথায় ভারত বিরোধিতা, কথায় কথায় মানে কিছু যৌক্তিক দাবি করলে শুধু আওয়ামী দালালি হয়ে যায়। যাই হোক, এখন এইগুলো বলে বিএনপিকে কাছে টানার একটি চেষ্টা, ঠিক আওয়ামী চাটুকার সাংবাদিক বা দালাল শ্রেণী যা আছে তার মতন করে। এখন বিএনপি সিদ্ধান্ত নিতে হবে আসলে বিএনপি কি করতে যাচ্ছে। যদি সত্যি মনে করে থাকে দেশের স্বার্থে, তার দলের স্বার্থে এটি করা প্রয়োজন, বিএনপি করবে, নচেত করবে না।
আমার কথা হচ্ছে এই মুহূর্তে এই বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি দেশের আগামী সামগ্রিক ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনা হয়ে আসতে পারে, সেটি নেগেটিভ হোক পজিটিভ হোক, বাদবাকি সিদ্ধান্ত নিশ্চয়ই তারেক রহমানের দূরদর্শিতার উপরে। ভালো থাকুন সবাই। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ডক্টর ইউনূসের রেকর্ড পরিমাণ বিদেশ সফরে বাংলাদেশের কি লাভ। আপনারা জানেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে আছেন। এটি তার বিগত 10 মাসে বা 11 মাসে 11তম সফর। এটি আমি এর আগেও একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলছি যে বিশ্বের কোন সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের এটি রেকর্ড একটি সফর। এটা গিনেসে রেকর্ড করতে পারে, রেকর্ড বুকে স্থান করতে পারে, কারণ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এতটা সফর করেছে বলে জানা যায় না আসলে। ডক্টর ইউনূসের সফর আরো বাড়তো যদি ভারত তাকে সফরের অনুমতি দিত। সারাদিন ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের পরিষদ, ডক্টর ইউনূসের রাজনৈতিক দলগুলো, একাধিক দল, জামাত এ টিম, জামাত বি টিম, জামাত সি টিম, সারাদিন ভারত বিরোধিতা করে, কিন্তু ভারত সফরটা মিস করতো না এতদিনে যদি চান্স পেত। আপনারা জানেন যে গত মার্চে যখন ডক্টর ইউনূস চীন সফরে গেলেন, তখন ডক্টর ইউনূসের প্রেস সচিব ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে বলেছিলেন যে এক সাক্ষাৎকারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের আগেও ভারত সফরের পরিকল্পনা করেছিলেন বা পরিকল্পনা ছিল, কিন্তু ভারতের কাছ থেকে সেই অর্থে কোনো সাড়া না পাওয়ায় সেই সফরটি হয়নি। যদি হয়ে যেত এতদিনে 1 ডজন সফর হয়ে যেত। আমরা আলাপ শুরু করেছিলাম যে ডক্টর ইউনূসের এত বিদেশ সফরে আসলে কি লাভ হচ্ছে। আমি যদি ভারত দিয়ে শুরু করি, যে ভারত সফরের তিনি চান্স পাননি, যার কোনো ভারত সফর করেননি, কিন্তু ভারত বিরোধিতায় লিপ্ত। আর এই ভারত বিরোধিতায় লিপ্ত হবার কারণে আমাদের ক্ষতি হচ্ছে। আমি শিরোনামে বলছি না যে আমাদের কি লাভ হচ্ছে, আমাদের শুধু ভারত না সারা পৃথিবী থেকে ক্ষতি হচ্ছে। ভারত থেকে ক্ষতিগুলো দিয়ে যদি আমি আসি, তাহলে আপনি দেখুন যে গত 10 মাসে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক তলানিতে, এবং এই তলানিতে যাবার কারণে ভারতের সাথে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা ভারতের মাধ্যমে একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতাম, যে আমাদের রপ্তানি পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য, ইউরোপ বা আমেরিকার বাজারে রপ্তানি হতো আমাদের এয়ারপোর্ট দিয়ে, আমাদের বন্দর দিয়ে। তো আমাদের এয়ারপোর্ট বন্দরে বেশ খানিকটা চাপ থাকতো। আরেকটি জিনিস যে ভারত থেকে পরিবহন খরচ কম হতো, যার কারণে ভারতে আমাদের একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল। ধরুন আমাদের এয়ারপোর্ট দিয়ে যদি একটা পণ্যের প্রতি কেজি ভাড়া পাঠানোর খরচ হয় $6, ভারত থেকে সেটি হতো $4। এই $4 কারণে আমাদের ব্যবসায়ীরা সেখানে গিয়ে সেখান থেকে পণ্য বিদেশে রপ্তানি করতো। ভারত সেই সুবিধাটা বন্ধ করে দিয়েছে, এবং এতে করে বছরে প্রায় বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে, এটা মান্থলি ক্ষতি, এবং বছরে প্রায় $2 বিলিয়ন ক্ষতি হয়ে গেল এই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করে দেওয়ায়। ভারত আরো কি করেছে, স্থলপথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। স্থলপথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কারণে ভারতে আমরা শুধু ভারতের বাজারে $2 বিলিয়ন পণ্য বাৎসরিক রপ্তানি করতাম, সেই $2 বিলিয়ন পণ্য রপ্তানির রাস্তা বন্ধ হয়ে গেছে। কত হলো? $4 বিলিয়ন ভারতের সাথে ক্ষতি হয়ে গেল। চিকিৎসা, বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য ভারতে যেতেন। চিকিৎসার অভাবে বাংলাদেশের মানুষ এখন মৃত প্রায়। এটি গেল ভারতের সাথে, এবং ভারতের সাথে আরো সামনের ক্ষতির কারণ ঘটবে। যেমন আমাদের একটা গঙ্গা চুক্তি আছে 30 বছর মেয়াদী। 1996 সালে এই চুক্তিটি হয়েছিল, 26 সালে আমাদের এই চুক্তিটির মেয়াদ শেষ হবে। কাজে মেয়াদ শেষ হবার আগে চুক্তিটি নবায়ন করা দরকার, বা চুক্তিটা নতুন করে আলোচনায় আসা দরকার, কাজ করা দরকার। এই চুক্তিটা আর নবায়ন হবে না। এমন নানা ক্ষেত্রে সামনের দিনে আমরা আরো নানা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হব। এটি গেল ভারত। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশে সফর করছেন, বারবার প্রশ্ন আসছে যে এসব সফরে বাংলাদেশ আসলে কতটুকু লাভ হচ্ছে, সে প্রশ্ন খুব মোটা দাগে থেকে যাচ্ছে। এই সময়ে
ডক্টর ইউনূস যখন এই যে 10 মাস 11 মাস ক্ষমতায় আছেন, এই সময়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় বেশিরভাগ দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। ভিয়েতনাম, কম্বোডিয়া বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে। এমনকি থাইল্যান্ডের ভিসাও বন্ধ হয়ে গেছে প্রায়। আপনাদের মনে আছে নিশ্চয়, ডক্টর মোহাম্মদ ইউনূস দিল্লি থেকে ইউরোপের দেশগুলোর যে দূতাবাস আছে তাদেরকে ডেকে এনে একটা বৈঠক করেছিলেন এবং বৈঠক করে বলেছিলেন যে আমাদের দেশের জনগণ ভিসা ফেস করতে দিল্লি দূতাবাসে যেতে হয়। এই ইউরোপের দেশগুলো খুব সীমিত পরিমাণ বাংলাদেশে দূতাবাস আছে, যার কারণে বেশিরভাগ দেশে আপনার যেতে হলে, ব্যবসার কাজে যেতে হলে, চিকিৎসার কাজে যেতে হলে, শিক্ষার কাজে যেতে হলে দিল্লিতে গিয়ে ভিসা ফেস করতে হয়। ডক্টর ইউনূস সেই দূতাবাসগুলোকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন যে আপনারা বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করুন, কিন্তু ডক্টর ইউনূসের অনুরোধে এ পর্যন্ত কেউ সাড়া দেয়নি, বরঞ্চ ইউরোপের ভিসাই বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে এত বিদেশ সফর আসলে আমাদের কোনো কাজে লাগছে না। ডক্টর ইউনূস হয়তো ব্যক্তিগতভাবে নিজেকে কাজে লাগাচ্ছেন, ব্যক্তিগতভাবে নিজেকে তুলে ধরছেন, তার যে ব্যবসা বাণিজ্য আছে তিনি নিজেকে মার্কেটিং করছেন। আগামী দিনে তিনি জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে আমি তো ক্ষমতায় থাকবো না, কিন্তু একটা দেশের প্রধান, সরকার প্রধান হিসেবে বিভিন্ন দেশের সাথে অন্ততপক্ষে পরিচিত হয়ে নেই। আমি একসময় তাদের কাছে গেলে বলতে পারবো যে আমি বাংলাদেশের সাবেক সরকার প্রধান ছিলাম। এই জায়গা থেকে ডক্টর ইউনূস নিজেকে মার্কেটিং করছেন। আজকে ডক্টর ইউনূসের আর মার্কেটিং করবার আসলে কিছু নেই। তিনি বিশ্বের সব নামি দামি পুরস্কার পেয়েছেন, এমনকি নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পেয়েছেন ভালো কথা, সেটি নিয়ে বিতর্ক আছে। হেনরি কিসিঞ্জারও নোবেল পুরস্কার পেয়েছেন, ডক্টর ইউনূসও নোবেল পুরস্কার পেয়েছেন। হেনরি কিসিঞ্জারও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, ডক্টর ইউনূসও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু যেটি হোক, নোবেল পুরস্কার বিশ্বের শ্রেষ্ঠতম পুরস্কার, সেই জায়গায় সম্মানের জায়গায়। আমি বুঝি না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজেকে আর কি মার্কেটিং করবার আছে। তিনি 84 বছর, এই যে কদিন পরে তিনি 85 বছর বয়সে পদার্পণ করবেন। এই বয়সে কিসের জন্য তিনি মার্কেটিং করছেন? বর্তমান পৃথিবীর জন্য নাকি পরকালের জন্য? ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন, আর আল্লাহ পাক জানেন। এই যে এত বিদেশ সফর, বাংলাদেশে হাজারো সমস্যায় জর্জরিত এক প্রকার। এই সমস্যার দিকে আলোকপাত না করে ডক্টর ইউনূস গড়ে প্রায় প্রতি মাসে বিদেশ সফর করেন। ডক্টর ইউনূসের বিদেশ সফরের হিসেবটা যদি করেন, প্রায় 10 মাস বা 10 মাসের কিছু বেশি। এই 10 মাসে দিনের হিসেবে যদি হিসেব করেন 300 দিনের বেশি, এবং 300 দিনের মধ্যে ডক্টর ইউনূস 11তম সফর যদি হিসেব করেন, 4, 11, 44 দিন বিদেশ সফরে। ডক্টর ইউনূসের প্রত্যেকটা সফর, এই যে 11তম সফরও 4 দিন করে সফর। জানি না এই কাকতালটা কি, এই মিলানোটা কেন যে 4 দিনের সফর। 4, 11, 44 দিন তিনি দেশের বাইরে ছিলেন, সফরে ছিলেন। একজন সরকার প্রধান, দেশের হাজারো সমস্যাকে এড়িয়ে তিনি বিদেশ সফর করছেন। বর্তমানে তিনি ইউকে সফর করছেন, এবং ইউকে সফরের পূর্বাপর বিশ্লেষণ করে যেটি মনে হচ্ছে যে এই সফরটি একটি নিষ্ফল সফর এবং এই সফরটি একটি ব্যর্থ সফর। এই সফর থেকে বাংলাদেশের কোনো কাজে আসবে না। এই কথাগুলো হয়তো এর আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে খন্ড খন্ড ভাবে, কিন্তু বাংলাদেশের মানুষকে বারবার বলতে হবে, বারবার মনে করিয়ে দিতে হবে যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য আসলে কিছুই কাজ করছেন না। ডক্টর ইউনূস জনবিরোধী কাজ করছেন, এবং ডক্টর ইউনূস আসলে নিজের জন্য কাজ করছেন, নিজেকে মার্কেটিং করবার জন্য একের পর এক বিদেশ সফর করছেন। বাংলাদেশের এতে কোনো কাজে আসবে না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।